সন্ধ্যার এসএটিভি সংবাদে সঙ্গে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ। নির্বাচনে পরাজয় দায়ে বিএনপির মহাসচিবের পদত্যাগ করা উচিত, মন্তব্য কাদেরের। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিপক্ষ হয়েছে আওয়ামী লীগ, দাবি ফখরুলের। আদালতের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মার্চেই ডিএনসিসি নির্বাচনের ইঙ্গিত দিলেন সিইসি। জাতীয় নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন অসৌজন্যমূলক। ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটিতে বিশাল ব্যবধানে হারলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সরকারের বিরুদ্ধে লেবার পার্টির অনাস্থা প্রস্তাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে সৃষ্ট সংঘাতে ওই দেশগুলোর জনগণকেই ভোগান্তির শিকার হতে হয়। তাই মুসলিম উম্মার মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তা আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাওফর সকালে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এই অভিমত ব্যক্ত করেন। বৈঠকে দুদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে বৈরিতা নয়। ইরানের জনগণকে সাহসী হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইরানের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। এ সময় বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের অসাধারণ দিকসমূহ তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে রেজা নাওফর শেখ হাসিনাকে একজন বিচক্ষণ ও দূরদর্শী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেন। পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সুষম উন্নয়ন নীতিমালার ভূয়সী প্রশংসা করেন তিনি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এছাড়া দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন ইরানের রাষ্ট্রদূত রেজা নাওফর। আন্দোলনে ব্যর্থতা আর নির্বাচনে শোচনীয় পরাজয়ের লজ্জা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পদত্যাগ করা উচিত ছিল, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের বর্ধিত সভায় তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন না তুললেও টিআইবি মন গড়া রূপকথার কাহিনী তৈরি করছে। বিস্তারিত দেখুন মাহমুদুল হাসানের প্রতিবেদনে। আওয়ামী লীগের 19 জানুয়ারির মহাসমাবেশ সফলের জন্য বিভিন্ন করণীয় ঠিক করতে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এই বর্ধিত সভা। এতে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুলের ক্ষমা চাওয়ার দাবির সমালোচনা করেন তিনি। আন্দোলনে ক্ষমাহীন ব্যর্থতা, নির্বাচনে শোচনীয় পরাজয়, লজ্জা শরম থাকলে আপনার আরো আগে পদত্যাগ করা উচিত। এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত। ইলেকশন যদি কারচুপি হতো তাহলে আপনি জিতলেন কেমন? এ সময় নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির প্রতিবেদনেরও জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এজেন্ট বা প্রতিনিধি একটি নির্বাচনী কেন্দ্র কি চ্যালেঞ্জ করেছে তখন বলার কোনো কারণ খুঁজে পাননি। এতদিন পরে এই অলীক অবিশ্বাস্য রূপকথার কাহিনী কেন? এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত সংসদীয় আসনের মনোনয়নপত্র বিতরণের খোঁজ খবর নেন সাধারণ সম্পাদক। যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, যাদের ত্যাগ আছে, সেটা আমাদের জন্য ফার্স্ট কনসিডারেশন। সব কিছু বিবেচনায় আমরা রাজনৈতিক কর্মীদের বেশি মূল্য দেব। এদিকে কমরেড অমল সেনের 16তম মৃত্যুবার্ষিকীতে 14 দলের পক্ষ থেকে অমল সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোহাম্মদ নাসিম। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 14 দল আগের মতো আগামীতেও এক হয়ে কাজ করবে বলেও জানান তিনি। ভবিষ্যতেও যে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি, অশুভ শক্তির বিরুদ্ধে জনগণের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। কারণ সবাইকে সাথে নিয়ে বর্তমান সরকার সব অপশক্তিকে রুখে দিয়ে আগামী প্রজন্মের আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন আওয়ামী লীগের এই দুই নেতা। যে অবদান রাখছে মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা।
নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত ঐক্যফ্রন্টের বক্তব্যের সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কথিত গবেষণা প্রতিবেদনের কোনো পার্থক্য নেই, এমন দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি জামায়াত ঐক্যফ্রন্টের বক্তব্যই টিআইবি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে। গোটা বিশ্বে যে নির্বাচন প্রশংসিত হয়েছে সেই নির্বাচনকে বিতর্কিত করতেই সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে ওই সংস্থাটি। তারা কয়েক বছর ধরেই আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি নষ্টে তৎপরতা চালাচ্ছে। তথ্যমন্ত্রী জানান, এর আগে পদ্মা সেতু নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছিল টিআইবি, সেটিও দেশে বিদেশে মিথ্যা প্রমাণিত হয়েছে। গণতন্ত্র ও দেশের স্বার্থে গবেষণার নামে অপপ্রচার বন্ধে টিআইবির প্রতি আহ্বানও জানান তিনি। সমস্ত সাধারণ নির্বাচনগুলোর মধ্যে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন অপেক্ষাকৃত অনেক শান্তিপূর্ণ হয়েছে। অথচ টিআইবি গতকাল গবেষণার কথা বলে তারা যে প্রতিবেদন দিয়েছে, ইতিপূর্বে যে বিএনপি বক্তব্য রেখেছিল সেটির সাথে বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে সেটির সাথে টিআইবির এই প্রতিবেদনের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। 30 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে প্রয়াত ডক্টর টি.আই.এম. ফজলে রাব্বি চৌধুরীর স্মরণ সভায় তিনি একথা বলেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ জনগণের অধিকারে বিশ্বাস করে না বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। এ সময় তিনি আরও বলেন, এমন একটি নির্বাচন হয়েছে যেখানে আওয়ামী সমর্থকরাও ভোট দিতে পারেননি। বিএনপি নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, গণতন্ত্রের বিজয় একদিন হবেই। বাংলাদেশের মানুষ নিজেরা প্রত্যক্ষ করেছে, তারা দেখেছে যে এটা নির্বাচন হয়নি, এটা একটা তামাশা হয়েছে, একটা প্রহসন হয়েছে, এবং এই প্রহসনটা একটা নিষ্ঠুর প্রহসন, ক্রুয়েল মকেরি, যে মানুষের অধিকারকে হত্যা করা। এবং তাদের ভাষায় উন্নয়ন হয়েছে, জনগণের উন্নতি হয়েছে, তাদের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। তাহলে নির্বাচনে এইভাবে একেবারে সমস্ত জনগণকে বঞ্চিত করে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যাওয়ার প্রয়োজনটা কী ছিল? আদালতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী মার্চেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত কর্মচারীদের 15 দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন ইঙ্গিতই দেন তিনি। নুরুল হুদা বলেন, মার্চে শুরু হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের মাঝেই এই নির্বাচন করা হবে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, এক্ষেত্রে পুনঃতফসিল করা হবে। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রকাশিত প্রতিবেদন অসৌজন্যমূলক বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। পুরোপুরি প্রত্যাখ্যান করি, এগুলো ঠিক রিপোর্ট না। স্যার, কেন আপনি এটাকে প্রত্যাখ্যান করছেন? এই রিপোর্টের ভিত্তিটাকে কেন মনে হচ্ছে এটা ভিত্তিহীন? কারণ আমি আপনাদের কাছ থেকে যে নির্বাচনের দিনে যে তথ্যপত্র পেয়েছি, পত্রপত্রিকা যে তথ্যপত্র পেয়েছি, তাতে এরকম কোনো রকমের কোনো অভিযোগ পাইনি। কোনো জায়গায় কেউ এরকম অভিযোগ করেনি, আপনারা কখনো দেখান নেই যে এখানে এই ধরনের, তারা যখন বলেছে সে ধরনের নির্বাচনের অনিয়ম হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন স্থগিতাদেশ এবং রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে মেয়র পদে উপনির্বাচনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল খারিজ করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী জানান, আবেদনকারীদের আইনজীবীরা উপস্থিত না থাকায় হাইকোর্ট রুল খারিজ করে দিয়েছেন। তবে রুল খারিজ হওয়ায় নির্বাচনে আর কোনো বাধা নেই। গত বছরের 9 জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত 18টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা 2টি রিট করেন 2 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করে রুল দেয় হাইকোর্ট। অদ্য পিটিশনারদের আইনজীবীদের অনুপস্থিতি হেতু রুলটা খারিজ করে দিয়েছেন এবং ইতিপূর্বে প্রদত্ত অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ ছিল সেটাও হাইকোর্ট বিভাগ বাতিল করে দিয়েছেন। এর ফলে যেটা দাঁড়ালো সেটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য এখন আর কোনো আপাতত বাধা নেই।
কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে আগুন দিয়ে ৮ যাত্রী হত্যা মামলার চার্জশিট এবং জামিন আবেদনের শুনানি পিছিয়েছে আদালত। বিচারক তাৎক্ষণিক না জানিয়ে পরবর্তী তারিখ জানার কথা জানান। দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আকবরের আদালতে এ মামলার চার্জ গঠন ও জামিন শুনানির দিন ধার্য ছিল। বিএনপি জামায়াত সহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ৭ জন এবং হাসপাতালে নেয়ার পর একজন সহ মোট ৮ যাত্রী মারা যায়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা ২টি মামলা করা হয়। রাষ্ট্রপক্ষ বারে বারে সময় চাচ্ছে, ওনারা প্রস্তুত হতে পারে নাই, এই জন্য ওনারা সময় চাচ্ছে। অথচ এই মামলাটা হাইকোর্টও পেলেছিল, পরে সুপ্রিম কোর্টে গেছে, ওইখানের থেকে আবার এখানে আমরা আসছি, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। ব্যক্তি বা গোষ্ঠী যতই ক্ষমতাবান হোক না কেন, রাষ্ট্রীয় সম্পদ দখল করে রাম রাজত্ব কায়েম হতে দেবে না সরকার। সাফ জানিয়ে দিলেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী ম রেজাউল করিম। একই সঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতি, অস্বচ্ছতা এবং অলসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মিজান আহমেদ। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হলেও সবার জন্য পরিকল্পিত আবাসন এমন অঙ্গীকার নিয়ে ২০০১ সালের ১৫ জুলাই স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। তবে বর্তমান সরকারের গেল মেয়াদে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বেশ কবার গণমাধ্যমের শিরোনাম হয় সুলভে সবার জন্য মাথা গোঁজার ঠাঁই তৈরির প্রত্যয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি। এমন বাস্তবতায় দায়িত্ব নেয়ার পর প্রথমবার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম রেজাউল করিম। পরে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা স্বীকার করেন, ঠিকাদারদের স্বেচ্ছাচারিতা ও কাজের ধীর গতির কারণে বেড়ে যায় ফ্ল্যাটের দাম। এই ফ্রন্ট লোডিং যতক্ষণ আমরা নিয়ন্ত্রণ করতে না পারবো ততক্ষণ কখনোই আমরা ৩,০০০ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমরা এই ফ্ল্যাটের রেট রাখতে পারবো না। সঠিক ঠিকাদার নির্বাচন, ফ্রন্ট লোডিং, এটা কিন্তু টোটালি স্যার আপনার নলেজে আপনার জানার জন্য বলছি, এটাই সংস্থার নিজস্ব কর্তব্য এবং নিজস্ব দায়িত্ব। এ সময় দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার তুলে ধরে কর্মকর্তাদের হুঁশিয়ারি দেন মন্ত্রী। বাইরে কিন্তু খুব সুখকর কথা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে নেই। আপনারা কেউ অসৎ কথা আমি একবারও বলছি না, কিন্তু কোনোভাবেই অস্বচ্ছ, অসততা, দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাতে আপনি চেয়ারম্যান হন আর এই অফিসের নিম্ন পর্যায়ের কর্মচারী MLSS হন, যারা এখানে আমাদের এই সংস্থার উপস্থিত নেই, তাদেরকে মেহেরবানি করে আমার এই মেসেজটি পৌঁছাবেন। বর্তমান সরকারের সময় রাষ্ট্রীয় সম্পদের দখলবাজি চলবে না বলেও সতর্ক করেন তিনি। রাষ্ট্রের সম্পদ কোনো অবৈধভাবে বা ঠুনকো আদালতের আদেশ নিয়ে অথবা কোনো দুর্বৃত্তপনা করে বা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দখল করে রাখবেন, এই রকম রাম রাজত্ব কায়েম এখন আর হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে সহায়তা দেয়া হবে, তবে কাজকর্মে সততা ও স্বচ্ছতা না থাকলে কর্মকর্তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, এমন হুঁশিয়ারিও দেন মন্ত্রী। সহযোগিতা যারা করবেন তারা আমার বন্ধু হবেন, সহযোগিতা যারা করবেন না, দে উইল ফেস সিরিয়াস কনসিকুয়েন্স। মিজান আহমেদ, SATV, ঢাকা। এদিকে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে দুর্নীতিমুক্ত পরিবেশ ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কাজ নিয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কাজের ধীর গতির কারণে অনেক প্রকল্পই সময় মতো আলোর মুখ দেখে না। বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি সংস্থানের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাজুল ইসলাম আরও বলেন, কঠিন বর্জ্য ফিলিং স্টেশন চিরস্থায়ী সমাধান হতে পারে না, তাই দ্রুত এর বিকল্প ভাবতে হবে। মন্ত্রী এর আগে সেখানে প্রতিস্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিন্তু আমার কাছে একটা ধারণা ছিল যে না, আসলে ঠিকভাবে কাজটা হচ্ছে না, ঠিকভাবে কাজটা আপনারা যে আপনাদের লোক বলের কথা বলছেন উপজেলা লেভেলে, সে পর্যায়ে আমার কাছে মনে হয় না আপনাদের লোক বলা অনেক কম। এই জলাবদ্ধতা একটা বড় ধরনের আমাদের নাগরিক জীবনে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। এগুলোর জন্য আমরা কি করা যায়, বক্স কালভার্ট তো বানাই ফেলছে, আর এখন খাল টাল যেগুলো সিঙ্গাপুরে যান, ব্যাংককে যান, আপনারা দেখবেন যে ওদের খালগুলা, ওই কালভার্টগুলা ওই যে ওপেন। পদ্ধতিগত সমস্যার কারণে জাতীয় পার্টির সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের
চিঠি প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে নারী প্রার্থীদের ফরম বিতরণ শেষে তিনি একথা জানান। তিনি আরও জানান, নিয়ম অনুসারে সংসদে জাতীয় পার্টির সংরক্ষিত নারী সদস্য ঠিক করা হবে। এর আগে বেলা 11:30টার দিকে মনোনয়ন প্রত্যাশী 5 প্রার্থীর হাতে ফরম তুলে দেন জাতীয় পার্টির মহাসচিব। সাধারণ মানুষের দাবি ও সমস্যা তুলে ধরে সংসদে বিরোধী দল হিসেবে নিজেদের শক্ত অবস্থান স্পষ্ট করা হবে বলেও জানান তিনি। বন্ধভাবে চলবে আমাদের আজকে, যেহেতু স্পিকারের কাছে দেওয়া হয়েছিল, এটা একটু পদ্ধতিগত সমস্যা ছিল, সে কারণে উনি মাননীয় চেয়ারম্যান সেটি উইথড্র করে নিয়েছেন। মহিলা সদস্য রয়েছেন, তারা যদি এখানে আবেদন করেন বা ফর্ম ফিল আপ করে আমাদের এখানে দেন, তাহলে মাননীয় চেয়ারম্যান বা আমরা প্রেসিডিয়াম সদস্য মিলে আমরা কাদের এখানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে মনোনয়নের জন্য পাঠাবো, সেটি আমরা পরে নির্ধারণ করে দিব। আমরা যানজট নিরসনের পাশাপাশি রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। মডেল করিডোর নির্মাণ, গুলশানের মতো নগর জুড়ে উন্নত মানের চক্রাকার বাস সার্ভিস চালু সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া গণপরিবহনের চাহিদা পূরণ, যানজট কমানো এবং বাস মালিকদের দৌরাত্ম্য কমাতে ভারত থেকে আনা হচ্ছে 600 বিআরটিসি বাস, যার মধ্যে 300 দ্বিতল, 100 একতলা এবং 200 বাস এসি করা হয়েছে। বিস্তারিত মহসিন কবির প্রতিবেদনে। পথচারীদের ফুটওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং ব্যবহারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, কিন্তু অনেকেই তা মানছেন না। পাশেই থাকা জেব্রা ক্রসিং কিংবা ফুটওভার ব্রিজ এড়িয়ে এলোপাথারিভাবে যে যার মতো রাস্তা পার হচ্ছেন। এ সময় ফুট ওভারব্রিজে উঠতে অক্ষমদের রাস্তা পার হতে সহায়তা করেন পুলিশ সদস্যরা। যদি জনসাধারণ আইন মেনে চলে, ট্রাফিক আইন মেনে চলে, তাহলে তো ট্রাফিকের যে সমস্যা সমাধানই হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতেছি মানুষকে সচেতন করা, মোটিভেশন করা, আমরা চেষ্টা করতেছি এবং আগের চেয়ে ভালো হচ্ছে। এই যে আজকাল দেখেন আমার দুইটা হাতে নিয়ে আমি উঠতেছি, আমার কিন্তু ডাইন পায়ে ব্যথা, আমি কী করে বলেন, আমার কষ্ট হয়ে যেতেছে। তা আমরা চাই যে ওভারব্রিজ করুক এবং চলন্ত সিঁড়িও আমাদের ব্যবস্থা করে দেব। ফুটওভার দিয়ে মানুষ সবাই চলাফেরা করে, তাইলে আমাদের জন্য অনেক উপকার, এই ট্রাফিকদের জন্য অনেক ভালো, মানুষের জন্য যেমন ভালো, যানজটের জন্য ভালো। তবে বাধ্য হয়ে কিংবা সচেতনভাবেই অনেকে ব্যবহার করছেন ফুটওভার ব্রিজ, যদিও এর ব্যবহার নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যানজটের এই নগরীতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে বলে মত অনেকের। উপরে দিয়ে করতে পারে যদি এসকেলেটরটা ইউজ করে, আর আদারওয়াইজ আপনার নিচে দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে পার হবে, এটা হলো বেস্ট আমার মনে হয়। আইন মেনে চলার যে একটা প্র্যাকটিস, অভ্যাস, আইন মেনে চলে একটা ভালো মেন্টাল হেলথ, এটা আমাদের তৈরি হয় নাই। আমি যদি অন্যায় করি, মনে হয় যেন আমি সরকারকে ফাঁকি দিলাম, এর মধ্যে একটা অ্যাবনর্মাল প্লেজার কাজ করে। রাজধানীর এয়ারপোর্ট সড়কে দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে নড়েচড়ে বসে ট্রাফিক বিভাগ সহ পুলিশ প্রশাসন। পুলিশের এই কর্মকর্তা জানালেন, রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক, শ্রমিক ও সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনার পাশাপাশি নানামুখী পরিকল্পনার কথা। রাস্তায় যত পথচারী বা যাত্রী চলে, তার একটা বৃহৎ অংশ ওই বাসে চলাচল করে। সুতরাং সে কোথা থেকে উঠবে, কোথায় নামবে, এই জায়গা যদি আমি সুশৃঙ্খল করতে না পারি, তাহলে কিন্তু অনিয়ম থেকেই যায়। সুতরাং আমরা ঢাকা শহরের 130টা পয়েন্টে আমরা এই কোথায় বাস স্টপেজ হবে সেই জায়গাটা চিহ্নিত করেছি। আমরা সিটি কর্পোরেশন অনুরোধ করেছি সেই জায়গাগুলোর কে মার্কিং করে দেওয়া, যে বাস কয়টা বাস দাঁড়াবে, কোন ব্লকের ভিতর দাঁড়াবে, মার্কিং করে দেওয়া। রাজধানীর যানজট নিরসনে 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত পালন করা হচ্ছে ট্রাফিক সচেতনতা পক্ষ। এজন্য অতিরিক্ত পুলিশের পাশাপাশি রেড ক্রিসেন্টের কর্মীরাও অংশ নিচ্ছেন এই কার্যক্রমে। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। সমকামিতার পক্ষে কাজ করায় জুলহাস মান্নান ও তনয়কে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা হত্যা করেছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সামরিক শাখার একজন সদস্যকে মঙ্গলবার আটকের পর দুপুরে রাজধানীতে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আসাদুল্লাহ নামের এই সদস্য বর্তমানে সামরিক শাখার দাওরা প্রশিক্ষক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে বলে জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। 2016 সালে বাড্ডায় পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় সন্দেহভাজন আসাদুল্লাহ সহ আরও একাধিক জড়িত থাকতে পারে বলে জানান তিনি। 2016 সালে 25 এপ্রিল রাজধানীতে নিজ বাসায় জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে 4 জন সরাসরি অংশ নিলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। এ পর্যন্ত 2 জনকে আটক করা সম্ভব হলেও বাকিরা এখনও পলাতক রয়েছে।
আমরা নিশ্চিত হয়েছি যে ওই দিন মোট 7 জন উপস্থিত ছিল, যাদের ভিতরে 5 জন ছিল কিলার গ্রুপের সদস্য এবং 2 জন ছিল ইন্টেল গ্রুপের সদস্য। তদন্তের এই পর্যায়ে আমরা মোট 4 জনকে এই ঘটনার সাথে সরাসরি ঘটনার সাথে সম্পৃক্ত হিসাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যাদের ভিতরে 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। যেহেতু তারা গে রাইট অ্যাক্টিভিস্ট ছিল, সেই হিসেবে বিষয়টি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সাভার আশুলিয়ায় মজুরি নিয়ে তৈরি পোশাক শ্রমিক আন্দোলনের ঘটনায় 10টি মামলা হয়েছে, তবে এ নিয়ে সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। সম্প্রতি শ্রমিক আন্দোলন নিয়ে ঢাকা জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত 25 থেকে 30 জন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সাভার আশুলিয়া সব শ্রমিকই সবাই কাজে যোগ দিয়েছে। কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান তিনি। তার দাবি, একটি মহল এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ও হামলা ভাঙচুর করেছে। আমরা এটি ইতিমধ্যে জেনেছি, আমাদেরকে বলা হয়েছে, আমরা তালিকাও সংগ্রহ করেছি। অবশ্যই নিরীহ কেউ ছাঁটাই শিকার হবে না। যেগুলি কেবলমাত্র ধ্বংসাত্মক কাজে জড়িত, নাশকতা ইন্ধন দিয়েছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তার বাইরে যারা আছে তারা স্বাভাবিক কার্যক্রমে থাকবে। আমরা এটি বিজিএমএ নোটিশে আনবো, আমরা শ্রম মন্ত্রণালয়কে জানাবো, আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবো, অসুবিধা নেই। এদিকে কুষ্টিয়া দৌলতপুরে সীমান্তে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কাবুল হোসেন নামে একজন নিহত হয়েছে। ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দৌলতপুর থানার পুলিশ কর্মকর্তা জানান, মহিষকুণ্ডি মাঠপাড়ায় নজু কারিগরের ছেলে নাজমুলকে 2 দিন আগে ধান কাটা নিয়ে কাবুল হোসেন মারধর করে। এরই জেরে নাজমুলের নেতৃত্বে একদল যুবক কাবুলকে ডেকে নিয়ে যায়। পরে নাজমুল সহ সঙ্গীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন কাবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কন্যা শিশু হত্যার দায়ে পিতা শাহাদাত হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালত। বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এর রায় ঘোষণা করেন। 2007 সালের 11 এপ্রিল জমি নিয়ে বিরোধের জেরে শাহাদাত তার মেয়ে মুনিয়াকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। এরপর চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা করে থানায়। গুরুতর আহত মুনিয়া 12 এপ্রিল পটুয়াখালী সদর হাসপাতালে মারা যায়। পরে মূল ঘটনা বেরিয়ে আসলে কলাপাড়া থানার এসআই নাজমুল করিম বাদী হয়ে ওই বছরের 4 জুলাই শাহাদাতকেই আসামি করে মামলা করেন। মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিতে উঠতে পুলিশ সহ প্রভাবশালী মহলকে অন্তত 5টি জায়গায় 3 থেকে 6 হাজার টাকা চাঁদা দিতে হয় ট্রাক চালকদের। গেল কয়েক বছর ধরেই এই চাঁদাবাজি চলে আসছে, এমন অভিযোগ ট্রাক চালকদের। তবে চাঁদাবাজির কোনো অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। মাদারীপুর থেকে জাকির হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন এম এ নাসের। নদীতে স্রোতের ফলে ডুবোচর, ফেরি নষ্ট কিংবা শীতে ঘন ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ সহ বিভিন্ন বৈরী পরিস্থিতিতে মাদারীপুরের কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌ রুটে বেড়ে যায় চাঁদাবাজি। ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা বিশুর মোড় থেকে শুরু করে কাঁঠালবাড়ি ঘাটে ফেরিতে উঠতে 5 থেকে 6 দফার বেশি চাঁদা দিতে হয় হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও ঘাটের নিয়ন্ত্রক প্রভাবশালী চাঁদাবাজদের। 5টা চক্র দিয়েছে 200, তারপরে টোল দিয়েছি পুলিশের 100। রাস্তা আমাদের মনে করেন পুলিশে আইনের লোক প্রচুর জ্বালায়। চাঁদাবাজি সংশ্লিষ্ট তথ্য প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক ও হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। আমাদের পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগ থাকে বা আমি জানতে পারি, তাহলে অবশ্যই আমরা সেই সংশ্লিষ্ট আমার পুলিশ সদস্যের বিরুদ্ধে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় অত্যন্ত কঠোর এই বিষয় এবং স্যারের নির্দেশনা আছে, যদি আমাদের কোনো পুলিশ সদস্য কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌ রুটে প্রতিদিন প্রায় 3 শতাধিক ট্রাক পারাপার হয়। চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ট্রাক চালকরা। এম এ নাসের, এসটিভি নিউজ ডেস্ক। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি ছাড়াই চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে কাটা হচ্ছে বিশাল একটি জাহাজ। এরই মধ্যে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 4 স্টার এন্টারপ্রাইজকে 2 কোটি টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু টাকা পরিশোধ না করে আদালতে গিয়ে উল্টো জাহাজটি আবারও কাটার অনুমতি বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। এটি বাস্তবায়িত হলে সরকারি তালিকাভুক্ত এই পর্যটন স্পটটিতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। নাজিমুদ্দিনের ক্যামেরায় সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত।
2 বছর আগে ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে ভেসে আসা জাহাজটি আটকে যায় পার্কি সমুদ্র সৈকতে। অনেক চেষ্টা করেও জাহাজটি টেনে পানিতে ভাসাতে না পেরে হাল ছেড়ে দেয় মালিকপক্ষ। এই অবস্থায় আদালতের মাধ্যমে মাত্র 14 কোটি টাকায় স্ক্র্যাপ হিসেবে জাহাজটি কিনে নিয়ে কাটা শুরু করেছে ফরেস্টার এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানি। এতে জাহাজে থাকা বিষাক্ত বর্জ্য সাগরে পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। তেলগুলি ওরা কন্টেনার করে নিয়ে গেছিল অর্ধেক, আর কিছু এখানে পড়ছিল। এই জাহাজটা যদি এখানে থাকে তাহলে বীজটা অনেক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে প্রায় 200-300 লোক ছিল, এরা মালামাল অনেক নিয়ে গেছে। নিয়মানুযায়ী দেশের জলসীমার বাইরে থেকেই সমস্ত বর্জ্য অপসারণের পর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিস্ফোরক অধিদপ্তরের অনাপত্তিপত্র সহ বেশ কয়েকটি ধাপ পেরিয়েই কেবলমাত্র জাহাজ কাটতে পারবে অনুমোদিত যে কোনো শিপ ব্রেকিং ইয়ার্ড। কিন্তু এক্ষেত্রে এসব নিয়মের কিছুই মানা হয়নি। এভাবে উন্মুক্ত পরিবেশে জাহাজটি কাটা হলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে বলে জানান এই পরিবেশ কর্মী। ভাঙার জন্য আনার আগে এটি কয়েকবার নানা রকমের ইন্সপেকশন হয়, এখানে সেই ইন্সপেকশনগুলো হয়নি। অবশ্যই এটির মধ্যে অনেকগুলো বিষাক্ত বর্জ্য রয়ে গেছে, যেহেতু এটি ভাঙার জন্য আনা হয়নি। যে কোনো সময় এখানে মারাত্মক দুর্ঘটনা হতে পারে। জাহাজটি টেনে ইয়ার্ড এলাকায় নেয়ার মতো প্রযুক্তি অনেক দেশেই আছে, কিন্তু মালিকপক্ষ বেশি লাভের আশায় বিচ এলাকায় সম্পূর্ণ অবৈধভাবে জাহাজটি কাটা শুরু করেছে। তবে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। নির্ধারিত আইন এবং বিধিমালার মধ্যে থেকে ওই জাহাজ ওই জায়গায় কাটার সুযোগ নেই। মানুষ এটা সাপোর্ট করতে পারে না যে একটা পর্যটন এলাকায় একটা জাহাজ অনভিজ্ঞ কিছু লোকের হাতে কাটাকাটি হবে। জাহাজটির বর্তমান মালিক ফরেস্টার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বাবুল বিষয়টি নিয়ে কথা বলতে রাজি না হলেও তার ম্যানেজারের দাবি জাহাজটি তারা এখনও কাটেনি। না, এখনও কাটার কাজ শুরু হয় নাই। হাইকোর্ট থেকে এরা নিয়ে নিছে, পরিবেশ অধিদপ্তর আছে, আরও বিভিন্ন সংস্থা থেকে অর্ডার নেওয়ার পর কাটাছিড়া করবে। ৯,২০৮ টন ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল এই জাহাজটি দীর্ঘদিন চরে আটকে থাকায় একদিকে যেমন চর জাগতে শুরু করেছে, অন্যদিকে ভাঙনও সৃষ্টি হচ্ছে। ঝড়ের কবলে পড়ে ভেসে আসা বিশাল আকৃতির এই জাহাজটি আটকে পড়েছে চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকতের এই বেলাভূমিতে। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী দেশের বাইরে থেকে পরিষ্কার করে আনা ছাড়া কোনো জাহাজ কাটার নিয়ম নেই বাংলাদেশে, কিন্তু স্থানীয় একটি শিপ ব্রেকিং কোম্পানি সব নিয়ম উপেক্ষা করে জাহাজটি কাটা শুরু করেছে এই বেলাভূমিতেই। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। উৎপাদনে ধস নেমেছে রাজশাহী পাটকলে। এখন উৎপাদন হচ্ছে সক্ষমতার মাত্র 3 ভাগ। পাটকল শ্রমিক কর্মচারীরা বলছেন পাটের অভাবেই এই সংকট। এজন্য শ্রমঘণ্টাও কমে যাওয়ায় মজুরিতে টান পড়েছে তাদের। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পাটকল কর্তৃপক্ষ ও শ্রমিক কর্মচারীরা। যদিও লোকসানের অন্যতম কারণ হিসেবে মাথাভারী প্রশাসনকেই দায়ী করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রায়ত্ত রাজশাহী জুট মিলের সংকট নিয়ে জিয়াউল গনি সালিমের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন আবু সাইদ। প্রধান কাঁচামাল পাট সংকটে হিমশিম রাজশাহী পাটকল। এখানে রয়েছেন 1000-এরও বেশি শ্রমিক কর্মচারী। তারা জানান উৎপাদন মৌসুমে চাহিদা মতো না কেনায় পাটের পর্যাপ্ত যোগান নেই মিলে। এ কারণে উৎপাদনেও পড়েছে ভাটা, যদিও পুরনো পাট দিয়েই কোনো রকমে চালু রাখা হয়েছে মিল। 14-15 বছর ধরে পাট মানে মিলে খুব বিপদ, পাট কেনে না ঠিক মতো। পাট না থাকলে মনে করেন আমি আপনি কোথায় শ্রম দেবো? আজ 8-9 মাস হইল যারা প্রোডাকশনের লোক তারা 500-600 টাকা নিচের বিল পায় না। এদের রেট হয়তো দিচ্ছে 1600 টাকা, ওরা কিনছে 1800 টাকা। 200 টাকা কম হলে তো গৃহস্থ পাট দেবে না। প্রতি টন পাটজাত পণ্য উৎপাদনে কেবল শ্রমিকদের মজুরি খাতেই খরচ হয় প্রায় 50,000 টাকা। এছাড়া প্রতি টন হেসিয়ান পাট কেনায় কর্তৃপক্ষকে গুনতে হয় 50,000 টাকারও বেশি। সিবিএ নেতারা বলছেন পাট সংকটের কারণে উৎপাদন নেমেছে 3 ভাগে। আমার মেলে যেখানে 19 থেকে 20 টন প্রোডাকশন টার্গেট, সেখানে আমার প্রোডাকশন এখন এসে দাঁড়াচ্ছে 7 টনে, 7-7.5 টনে। এখন এই অবস্থায় মিল চালাতে আমার পিস রেট শ্রমিকেরা ওনাদের যে একটা মজুরি নির্ধারণ আছে সেখান থেকে তারা অর্ধেকে নেমে গেছে। তবে পাটকল সম্পর্কে কোনো তথ্য দিতে ও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পাটকলের প্রকল্প প্রধান ইঞ্জিনিয়ার জিয়াউল হক। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন পাটকলের এই দুরবস্থার অন্যতম কারণ মিলের অতিরিক্ত জনবল। এছাড়া কৃষক পর্যায়ে বেসরকারি পাটকলের চেয়ে বিজেএমসির বেঁধে দেওয়া পাটের দাম কম হওয়ায় পাট পাচ্ছে না সরকারি মিলগুলো। পাট কেনার যে রেট ফিক্স করেছে তার থেকে বাইরে পাটের দাম বেশি। এখন বাইরে পাটের দাম বেশি হলে তাহলে কোন কৃষক ফড়িয়া তারা তো আর পাট দিবে না। এই জন্য
প্রথমেই শুরুতেই আমাদের এই সরকারি জুট মিলগুলো পাট কিনতে পারেনি। 1959 সালে রাজশাহীর শ্যামপুর এলাকায় স্থাপন করা হয় উত্তরাঞ্চলের একমাত্র রাষ্ট্রায়ত্ত এ পাটকল। স্বাধীনতার পরই এটিকে জাতীয়করণ করা হয়। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী। 10 জানুয়ারি সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা মজুরি কাঠামো সংশোধনের লক্ষ্যে আন্দোলন করার সময় গুলি করে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে বাজার দরের সাথে সঙ্গতি রেখে মজুরি পুনর্নির্ধারণের দাবি জানায়। এছাড়া গুলি করে পোশাক শ্রমিক হত্যার সাথে যুক্ত পুলিশ ও ইন্ধনদাতাদের উপযুক্ত শাস্তি এবং নিহত শ্রমিকের বাকি কর্মজীবনে আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান সহ শ্রমিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানায় শ্রমিক অধিকার আন্দোলন কমিটি। শুষ্ক মৌসুমেই সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া ফুলজোর নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। এতে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, বসতবাড়ি ও হাট বাজার। ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের সাধারণ মানুষ। অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। অসময়ে ভাঙনের জন্য দীর্ঘদিন নদী তীর সংরক্ষণ না করা এবং ড্রেজার দিয়ে বর্ষা মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করেছেন স্থানীয়রা। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন, জানাচ্ছেন সাইকা সাম্মা। উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ফুলজোর নদীর তিয়রহাটি, আমডাঙ্গা ও নূরনগর ও কামারখন্দ উপজেলার ধামকৈল গ্রামে হঠাৎ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বসতভিটা ও বেশ কয়েক বিঘা কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি কমার সাথে সাথে ভাঙনের তীব্রতা আরও বাড়তে শুরু করেছে। শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে এ অঞ্চলের দরিদ্র কৃষিজীবী মানুষের। বর্ষা মৌসুমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে শুষ্ক মৌসুমেও নদীতে ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। যে কোনো ভাবেই হোক সরকার যেন আমাদেরকে ভাঙন থেকে রোধ করে দেয়। কুশাল চলে যেতেছে, কেশরের খাত চলে যেতেছে, বহুত কিছু যেতেছে এখন আমাদের। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবার দাবি উঠেছে। একই সাথে ভাঙন কবলিত জায়গায় মেরামত সহ যেসব বাড়িঘর, আবাদি জমি, হাটবাজার বিলীন হওয়ার পথে তার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সমাজসেবকরা। আগে নদী ভাঙতো শুধু বর্ষা মৌসুমে, এখন শুষ্ক মৌসুম, তারপরে নদী ভাঙতেছে। নাসিম সাহেব আসলে অনেক নেতাকর্মী ভাইরা এসে বলছে যে না আমি নদীটা বাঁধতে দেব, কারণ এই নদী ভাঙনের জন্য আমাদের বাজারে থাকতেছে না। ফুলজোর নদীর ভাঙন রোধে সিরাজগঞ্জের 23টি পয়েন্টে 15.9 কিলোমিটার সহ 217 কিলোমিটার নদী তীর সংরক্ষণ ও খনন কাজ করার জন্য প্রায় 2300 কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজ বাস্তবায়ন হবে, জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। 23টা জায়গায় আমাদের 15.9 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ হবে। তো আপনারা যে পয়েন্টগুলো বললেন এই প্রতিটা স্থানে আমাদের নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন হবে এবং এটা খুব সহসাই বাস্তবায়ন করা শুরু হবে। আমরা এখন টেন্ডারিং প্রসিডিউরে আসছি আর কি, খুব সহজ সেটা বাস্তবায়ন হবে এবং এই কাজগুলো বাস্তবায়ন হলে আশা রাখা যায় যে এই এলাকাগুলোতে এই যে নদী ভাঙনের যে প্রবলেম আর কি, এই সমস্যাগুলো থাকবে না। অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করে ফুলজোর নদী খনন ও নদী তীর সংরক্ষণ কাজ দ্রুত শুরু করার দাবি সিরাজগঞ্জবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক। এই ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv।